সো বাজিদ, আপনার কাছে আমরা শুনতে চাই যে কি ঘটেছিল আসলে, মানে পুরো ঘটনাটা যদি আমাদেরকে বলেন, আমাদের দর্শকদের জন্য বলেন যে এই যে নাট বল্টু আপনি খুললেন, এই নাট বল্টু কি খোলা ছিল, নাকি আপনি আপনি কি মানে প্রস্তুতি নিয়ে গেছেন? যে আপনার নাট বল্টু খুলতে তো একটা একটা যন্ত্র লাগে যেটাকে স্লাইডেন্স বলে, বা একটা 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 কোনো কোনো কিছু লাগে। সো আপনি কি মানে পুরো ঘটনাটা একটু বলেন আমাদেরকে খুলে। ধন্যবাদ। আপনার ওখানে শব্দ হচ্ছে, আপনার মনে হয় আপনার ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ করতে হবে। না না, কোনো সাউন্ড আসছে না। ধন্যবাদ টিটু ভাই, এবং ধন্যবাদ নাগরিক টিপু। আর আপনি কথার সামনে একটু ভুল যেটা হয়েছে, যে আমি জামিন পেয়েছি 3 দিন আগে, এটা আসলে ঠিক না। জামিন অনেক আগেই পেয়েছি। কতদিন আগে পেয়েছেন জামিন? আমি 2023 সালে পেলাম। 23 ফেব্রুয়ারি। 23 সালে পেয়েছি। তো যেটা আপনি কোশ্চেন করছেন, যে আমি সর্বসাধারণের মতো আমি সবার মতো পদ্মা সেতু দেখার জন্য উদ্দেশ্যে যাই, সাথে আমার ফ্রেন্ডরাও ছিল। তো পথিমধ্যে দেখতে পাই যে পদ্মা সেতুর নাট বল্টু মানে খোলা পড়ে আছে। শুধু একটা না, অনেকগুলোই দেখতে পাই। তো আমি কি করি, নিজ হাতে এটা টাচও করি না, স্পর্শও করি না। ওখানে যারা দায়িত্বরত টহল পুলিশ থাকে তাদেরকে আমি ইনফর্ম করি প্রথম। তো ওনাদের ইনফর্ম করার পরে ওই দিনকে যেদিন উদ্বোধন হয় 2022 সালের জুন মাসে, 2022 সালের জুন মাসে সম্ভবত উদ্বোধন হয়। তো ওই দিনকে আপনার যেদিন উদ্বোধন হয়, ওই পরের দিন মানুষ অনেক দেখার জন্য যায়। তো আমিও তাদের মধ্যেই একজন ছিলাম। যখন ওখানে যারা খোলা ছিল তাদেরকে আমি ইনফর্ম করার পর ওরা না করে, তখন আমি নিজ দায়িত্বে মানে পদ্মা সেতুর নাট বল্টু মানে দেখে আমি সচেতনতার জন্য একটা ভিডিও করি, মানে লাইভ করি। আমি লাইভে একটা মেসেজ দিই, ওখানে কাকে বলবো, কেউ ছিল না তো ওখানে, যারা দায়িত্বে ছিল তারাও এটা করে না। তো ভিডিও করি যে হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই দেখেন এই পদ্মা সেতুর এই অবস্থা। এটা আমি সচেতনতার জন্য করি জাস্ট, এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না, কোনো ব্যাড ইন্টেনশন ছিল না। তো পরে ওটা করার পরে তো আমি এসে পড়ি, আসার পরে বাসায় থাকি। তো আমার মনে আছে যে 11টার দিকে আমি দেখি যে এটা বিভিন্ন মিডিয়া এবং অনলাইনে এটা অনেক কি হয়ে যায়। 11টা মানে সকাল 11টা না রাত 11টা? হ্যাঁ, সকাল 11টার দিকে এটা পরের দিন, মানে ঘটনার পরের দিন। পরের দিনে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। আমি যেদিন গেছি ওই দিন কি, আমি তো ঘুরতে গেছি সকালে ওই দিন কি 11টার দিকে যে দেখি যে ভাইরাল হয়ে যায়। তো আমি আমার মনে আছে যে আমি থানায় ফোন করি, আর আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল পুলিশকে ফোন করে জানাই যে এই ঘটনাটা আসলে কি করা যায়। তো আমিও ভয় পেয়ে যাই যে যখন এটা ভাইরাল হয়ে যায়, তখন আমি ফোন দেওয়ার পরে পুলিশই আমাকে বলে যে আপনি চুপচাপ থাকেন, এটা নিয়ে আর কোনো করেন না। তো আমি আপনি ফোন টোন অফ করে দেন। আমি ফোন অফ করি নাই, আমি আমার মতোই ছিলাম। তো ফেসবুক মেসেঞ্জারে আমার বিভিন্নভাবে হুমকি দিতেছিল বিভিন্ন মানুষ। তো এটা দেখার পরে বাসায় থাকি, বের হই না। কিন্তু আমি কিছুক্ষণ পরে জানতে পারি যে আমার যে শান্তিনগরের বাসা, এখানে পুলিশ প্রশাসনের লোকজন আমার বাসা ঘিরে রাখছে। তো এটা আমি নিচ থেকে করি, আমি বাসায় থাকি, আমি বাসা থেকে বের হই না, বের হইলাম আমি তো আমার উঠে নিয়ে যায় বা গুম করে ফেলে, এরকম একটা থেকেই আমি এটা নিজ বুদ্ধিতে আমি করছি, আর কোনো করি না। পরে আমাকে 4টার দিকে বিকাল 4টার দিকে আসে আমার বাসায়। কারা আসে প্রথমে আমি বুঝতে পারি না, পরে এসে আমি রুমে ছিলাম, রুম থেকে আমাকে উঠাই নিয়ে যায়, কিন্তু দরজা কিভাবে খুলছে কি করছে এটা কিছুই জানি না, যে আসলে কি ঘটনা কি হইলো। পরে আমি আমার মতো, আর আমি এক পর্যায়ে রেডিও ছিলাম যে আমি অ্যারেস্ট হব, এরকমের প্ল্যান, আমি রেডি ছিলাম। পরে যখন নিয়ে যায় আমার বাবা মাকেও বলতে দেয় না যে আসলে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে আমাকে সিআইডিতে নেওয়া হয়।
সিআইডিতে নেওয়ার পরে বাবা মা কিছুক্ষণ পরে জানতে পারে যে আমাকে সিআইডিতে নিয়ে যায়। সিআইডিতে নিয়ে তো প্রথমে সবাই খারাপ ব্যবহার করলো, আমার সাথে জিজ্ঞাসা করলো যে কি কার ইন্ধনে। পরে আমি বললাম যে এটা তো আমি আসলে সচেতনতার জন্যই আমি গেছি, এখানে তো আর কোনো কোনো এটা উদ্দেশ্য থাকতে পারে না। সামান্য একটা নাট বোল্ট এটা খোলা ছিল, এটা আমি দেখাই দিছি, আমার আর এটার মধ্যে আর কি লাভ লস থাকতে পারে। পরে ওইটা আমাকে অ্যারেস্ট করার ২ ঘন্টা পরে আমার মনে আছে যে যেখানে ওরা যারা পদ্মা ব্রিজে যারা দায়িত্বে থাকে, যে শ্রমিক বা বিভিন্ন যারা ওনরাই বলে যে নাট বোল্টগুলো খোলা থাকে। এটা আপনি এখন ছাড় দিলে এখনো পাবেন যে মানে ওরাও একটা ভিডিও করে আর কি। হ্যাঁ, ওটা ভিডিও না, এটা আপনার করে, এটা আপনার ওই সাংবাদিক ওখানে চলে যায়, ওনাদের কাছে এই স্টেটমেন্টটা দেয়। স্টেটমেন্টটা হ্যাঁ, স্টেটমেন্ট দেওয়ার পরে আমারে বলে যে নাট বল্ট কি একটা পুলিশ আবার মানে দুষ্টুমি করে আমাকে বলে যে নাট বল্ট তো একটা খোলো নাই, তুমি তো অনেকগুলা খুলে রাখছো। তখন আমি আবার বললাম যে নাট বল্ট তো একটা খোলা ছিল না, ওখানে অনেক নাট বল্ট গুলো খোলা ছিল। আর এইটা শরীয়তপুরের ওপার, যে জায়গায় ওখানে লুঙ্গি পরে গামছা পরে বিভিন্ন মানুষ উঠছে, দেখলে দেখতে পারবেন। আমি চিন্তা করলাম যে খুলে নিয়ে যাবে বা করবে, আর আমি এটা দেখা এটা করি। তো পরে তো আমি আমার সাথে করার পরে পরের দিন আমাকে কোর্টে উঠায়, আমাদের রিমান্ড চাই। আমাকে 7 দিনের রিমান্ড দেয়, আমার মনে আছে। 7 দিনের রিমান্ডে আমার জিজ্ঞাসাবাদ করলো, অনেক খারাপ ভাষায় কথা বললো, কি করছো, কাদের লোক, এই তো। আমি বললাম যে আমি তো কাদের লোকই না, বিভিন্নভাবে ভয় দেখাইছে, রুমের ভিতরে নিয়ে গেছে। মানে আসলে আগে কি ঘটছে এটা আসলে আমার বলার রাখে না, আপনারা ভালো বলতে পারবেন। তো আমার যতই তো আমাকে 7 দিনের রিমান্ডের কথা বলে 10 দিন রিমান্ডে রাখা হয়। 10 দিন। এই রিমান্ডে কি আপনাকে আপনার শারীরিকভাবে নির্যাতন করেছে তারা? হ্যাঁ, অবশ্যই শারীরিকভাবে নির্যাতন করেছে। আর এই 10 দিনের ভিতরে আমার ফ্যামিলির কারো সাথে আমি দেখা করতে পারি না। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। অসুস্থ হয়েছি, এই তারা বাসায়ও আমার কোনো করতে পারে না, কারোর সাথে দেখা করতে পারিনি। এটলিস্ট আমার রিমান্ড শেষ হওয়ার পরে 10 দিনে যখন আমি যাই, তখন আমার ফ্যামিলির সাথে কাউকে দেখা করতে দেয় না। একারে এক রুমে রাখছে, ওখানে নিয়ে মানে আমি মনে হয় যে বাংলাদেশে কোনো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কোনো, যে এই রকমের কিছু। আসলে তো এটা কিছু না। ওখানে যারা পুলিশের কয়েকদিন পরে বিষয়টা নরমাল হয়, তারাও মানে বলে যে ওরা এটাকে এত সিরিয়াসলি নিল কেন? আপনার কি মনে হয়? এটা আমি যেটা মনে করছি, আমাকে যারা অ্যারেস্ট করছে, আমার মনে আছে, আমি নাম নাম বলতে পারবো না, কিন্তু দেখলে চিনবো। বলছে যে বাবা তোমাকে ধরছি এই জন্য আমাদের লাক ভালো, যে আমাদের প্রমোশনটা হইতো না, প্রমোশনটা এখন পাবো। মানে এটা কি আসলে ভাবা যায়? আমার সামনে বসে মিথ্যা স্টেটমেন্ট নেয়, মিথ্যা লেখে আমার সামনে বসে, আমি দেখতে পাই। আমি বলি যে এভাবে কেন লেখেন? বলে আমি যা লিখি এটা তোমার পড়ার দরকার নাই। এটা। আর আরেকটা বড় কথা হলো যে আপনি যেখানে পদ্মা ব্রিজের এই নাট বোল্ট খোলা ছিল, আমাকে তো এটা ভাবে বাজেভাবে করছে যে আমি পদ্মা সেতুর নাট খুলে ফেলছি, রেঞ্জ নিয়ে গেছি, পুলিশই স্টেটমেন্ট দিছে। কেউ কি পদ্মা ব্রিজের এবং তারা আপনি ওখানে একটা লাইভে বোধহয় আপনি একটা মন্তব্য করেছিলেন যে এই যে এত টাকা খরচ করে বানানো পদ্মা সেতুর কি অবস্থা, ওটা একটু বলবেন, কি বলেছিলেন আপনি? এটা বলছি যে হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতুর অবস্থা, এই দেখেন নাট বোল্ট গুলোর কথা। এটা তো আমি কোনো এটাই তারা ধরেছিল না যে আপনি এটা কেন না, তারা বলছে যে তুমি সচেতনতার জন্য বলছো, কিন্তু হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু এই কথা কেন বললো? আমি বললাম তাহলে কি এটা তো হাজার হাজার কোটি টাকা দিয়ে, আমি তো খারাপ কিছু বলি নাই। বলছে এইটা নিয়ে আমাদের এখন যে প্রধান উপদেষ্টা, আমাদের এখন যে প্রধানমন্ত্রী, হ্যাঁ প্রধান উপদেষ্টা যে আছে এখন, তাকে কত হ্যারেস করা হয়েছে। বলে যে তোমার এইগুলা দেখে ভয় লাগে না, তুমি তারপরে ওটা নিয়ে করলা কেন, খেলা করলা কেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে প্রফেসর ইউনূসকে নিয়ে তো অনেক কথাবার্তা রাইট, হ্যাঁ। বলছে যে তাদের এবং ম্যাডাম খালেদা জিয়ার নিয়ে কথা বলছে। ওটা বলে না, আরো বলছে যে ম্যাডাম খালেদা জিয়ার কথা বলছে, তুমি কি
হুম। বিএমপি বা অন্য কোনো ইসের কোনো এজেন্ট নাকি আমি? আমি বলছি, "আমি তো আসলে স্টুডেন্ট। আমি তো পড়াশোনা করতেছিলাম। আমি তো ওইভাবে কোনো হ্যাঁ, আমার পছন্দের কোনো দল থাকতে পারে। কিন্তু আমি রাজনৈতিকভাবে তো কোনো বড় পোস্টে নাই বা এরকমের আমি কিছু না।" আমি তাদের বলছি যে, "আমি তো তাহলে আপনি বাজিত তাহলে আপনি কতদিন থাকলেন জেলখানায়? আমি ৯ মাসের মতো ছিলাম।" ৯ মাসের মতো জেলখানায় থাকলেন এবং আর আরেকটা কথা আপনার আমি আপনাকে বলি, শুনেন। জি। আমি আরেকটা কথা হইলো যে এখানে পদ্মা সেতুর নাট বল্টুগুলো আমি দেখাই যে খোলা ছিল। ওখানে নিয়ে আমাকে ৫ বার স্টেটমেন্ট দেওয়া হইছে। যে তুমি এইভাবে বলবা। এটা তুমি এইভাবে বলবা। আপনাকে শিখায় দেওয়া হয়েছে। হ্যাঁ, শিখে আমি কিন্তু বলি নাই। আমি বলছি না ইম্পসিবল, এটা আমি কখনোই বলব না। মানে কারণ আপনি বলছেন যে এটা আমি মিথ্যা কথা নো, বলব নো, না। আমি বলছি যে এই ব্রিজ থেকে কিন্তু আমি লাফ দিয়ে পড়ব। তখন ওরা হুম, বলছে যে না, ওকে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো যাবে না। আমি হুম। বলছি এখান দিয়ে লাফ দিয়ে, তখন বলছে যে না বাদ দাও। আমি বলছি আমার যা হওয়ার হইছি। আমি মানে যদি আমি একটু মিথ্যা বুঝি। আপনি বলছেন যে আমাকে যদি মিথ্যা স্টেটমেন্ট দিতে বলেন, তাহলে কিন্তু আমি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মারা যাবো। এটা বলছেন? রাইট, রাইট, রাইট। হ্যাঁ, আমি ব্রিজেই উঠছি। আমার হাতেই ছিল। হুম। খুলে দিছিল হ্যান্ডকাপ একটা। ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার খুললেও দিছে। পরে আবার ওরা আবার লাগাইছে আমি দেখছি। আমি তখন হুম, বলছি যে, তখন ওই পুলিশই বলছে যে ওরে কোনো মিথ্যা কোনো স্টেটমেন্ট দেওয়ানো যাবে না। ঠিক হুম, আছে? হুম, তাইলে তখন উনি বলছে যে, "না, না, তোমার মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার দরকার নাই। ঠিক আছে। তোমার এইখান দিয়ে কোনো ঝামেলা হইলে তাহলে আমাদের সমস্যা হবে।" হুম, হুম, ঠিক আছে? হুম, তো এখন কি মনে করেন বলেন? যে একটা যেই কাজটা আমি করি নাই সেটা আমি কিভাবে বলব? আর আমি তো কখনো, আমি কেন, আমার কোনো ফ্যামিলির কোনো পারসন মামলার সাথে জড়িত ছিল না। হুম, পরে আমি শুনছি আমার বাসা থেকে বলছে যে, "কোনো স্টেটমেন্ট তুমি দিবা না।" যাকে বলে 164। এখন হুম। 164 এইটা তো আমি আসলে জেল না তখন খাটলে বা জানতেন কোনো না। মানুষ বুঝে না। তখন তো হুম, আমার দেওয়া সবকিছু শেষ। হুম। তো এখন আপনারাই বলেন যে এখন আপনি বলেন তো একটা জিনিস যে আপনি এই যে ৯ মাস থাকলেন, আপনার ফ্যামিলি কি চেষ্টা করেনি আপনার জামিনের? হ্যাঁ, অবশ্যই জামিনের জন্য চেষ্টা করছে। আমার তো ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্টে আমার কোনো কিছু হয় নাই। যখন হুম, আমার যখন আমার হাইকোর্টে জামিন হয়, আ আমার মামলা স্টে করে দেয় হুম, রাষ্ট্রপক্ষ। হুম, তো রাষ্ট্রপক্ষ স্টে করে দেয়। পরে আমি সুপ্রিম কোর্ট থেকে ২ মাসের আমার স্টে দেয়। তখন হুম, সুপ্রিম কোর্ট থেকে আমি বের হই। হুম, তো সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি অ্যা আপিল বিভাগ আমাকে জামিন দেয়। হুম। এবং এই প্রধান বিচারপতি কি বলেছিল আপনাকে আ এটা এটা যদি এটা আমাদের দর্শকদের সেটা বলেন। আমি যেটা এটা আমার বাবা বলছে, যেটা আমি শুনছি যে যখন আমার আ এই যখন শুনানি চলে তখন আমার মনে হইছে যে বলছে যে উনাকে এতদিন কেন রাখা হইছে? দেখার পরে, কারণ যখন ও চাঞ্চল্যকর মামলা একটু কাগজটা দেখতে একটু টাইম লাগে যেটুকু আমি জানি। তখন বলছে যে উনাকে কেন এতদিন রাখা হইলো বা কি? উনার কি অন্যায়? উনি তো হুম, স্টুডেন্ট, ছাত্র। আর হুম, আমার ব্যাপারে তদন্ত করছে, সবকিছু করছে। আমি হুম, আমি সহ আমার ফ্যামিলির সবাইকে নিয়েই তদন্ত করছে। তো হুম। লাস্ট শেষে কিছুই পায় নাই। তো জিজ্ঞেস করছে যে, এই ছেলেকে এতদিন কেন রাখা হইছে এখনো?" তখন বলছে যে, আ রাষ্ট্রপক্ষ বলছে যে, "স্যার আরো কিছুদিন রাখার জন্য মাইলট, আরো কিছুদিন থাকুক।" বলছে, অনেক "ইম্পসিবল, ধন্যবাদ। কেন থাকবে? তার তো।" ধন্যবাদ বাজিদ। আমি সর্বশেষ যেটা আপনার কাছে জানতে চাই, এই ঘটনার এবং আপনার একটা মানে কি বলবো একটা ভিডিও ট্রায়াল হয়েছে। আপনার ব্যাপক মানে নেগেটিভলি আপনাকে আ প্রচার করা হয়েছে। আমাদের গণমাধ্যম আপনাকে যেটা আপনি বললেন যে দুর্ধর্ষ কোন ব্যক্তি হিসেবে আপনাকে পোর্ট্রেট করেছে গভর্নমেন্ট এবং গণমাধ্যমও ঠিক একই কাজ করেছে। অর্থাৎ সরকারের পারপাসটা সার্ভ করেছে। এর ফলে আপনি মানে সামাজিকভাবে আপনি বলছিলেন আমাকে যে সামাজিকভাবে আপনি একটা মানে প্রচন্ড মানে নেগেটিভ ভাইব মানে মানুষের কাছ থেকে একটা খারাপ আহ, ধারণা আপনি ফেস করেছেন। এইটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। জি, জি, ধন্যবাদ। খারাপ মানে আমি যখন জামিন থেকে বের হই আমার মনে আছে আমি অনেকদিন ফোনই ইউজ করি নাই। ফোনে বাহিরে বের হই নাই। বাহিরে বের হই নাই। একেবারে ঘরবন্দি ছিলাম জীবন। হুম, কারণ বাহিরে আমার আনসেফ ছিল জীবন। সেটা তো হুম, ছিলই। আমি ৪ বার আমার মনে আছে যে আমি হইছি, অ্যাটাক এর শিকার হইছি। আমার সাথে আমার ফ্রেন্ডরাও ছিল।
আমি ধানমন্ডিতে বসে একবার একটা কইছি, আমার মনে আছে যে আমি থানায়ও ফোন করছি। হুম, আমি থানায়ও ফোন করছি। তো থানা যখন কে ছিল ওসি আমি জানি না। উনি বলছে, "দেখেন, আপনি এখন এটা নিয়ে করলে আর আপনার ঝামেলা হবে।" তখন আর আমি কিছু বললাম না। যেখানেই গেছি সেখানেই বলছে যে পদ্মা সেতুর নাট বল্টু খুলে ফেলেছি। যারা বলে আসলে এদের আমি বুঝি না যে এদের মাথায় কমন সেন্স কি আসে না যে পদ্মা সেতুর একটা নাট এটা কি আসলে আদৌ খোলা সম্ভব? একটা বোকা পাগল মানুষও তো পদ্মা সেতুর নাট বল্টু খুলতে যাবে না। তো এইভাবে করতো, বাইরে বের হইলে বিভিন্ন সমস্যা বুলিং এর শিকার হইতাম। আমি তো এখনো আপনার সাথে কথা বলতেছি, বেঁচে আছি। অন্য কোনো মানুষ হইলে সে হয়তো আর এই মুখটা আপনাকে আর এখন দেখাতে পারত না বা এই নাকি। আমার নিজের কাছেও আমার অনেক লাগলো যে জীবনে কখনো কোনো খারাপ কাজের সাথে জড়িত হইলাম না। একটা মানে ভালো কাজ করতে যাই এই রকমের বিপদে পড়লাম। সেজন্য মানে আমার মনোবল স্ট্রং ছিল। এইজন্য আসলে আমি এখনো যে না আমি তো অন্যায় করি নাই। আর আমি একদিন আ যখন জেলে ছিলাম বা বাইরে ছিলাম আমি যথেষ্ট মানে স্ট্রং। আমি কখনো আমাকে কেউই করতে পারে না অনেক। মানে আপনি আমার বলতে চাচ্ছেন যে আপনাকে দেখে মানুষ মানে ফিঙ্গার আউট করতো, এই দেখো ওই যে নাট বল্টু রাইট। এখনো বলে, এখনো তো এখনো বলে বলে, না, এখনো বলে, এখনো বলে। তো আমি মানে কখনোই এক্স্যাক্টলি এটা কি বলে, এই যে নাট বল্টু হ্যাঁ, খোলার এই লোক যাচ্ছে, রাইট। এই যে নাট বল্টু এটাই খোলার এই বলে লোক হ্যাঁ। যাচ্ছে। কিন্তু এখন আমারে কেউ কিছু বললে এটা আমার হয় না। আমি কি করছি এইটাই। আর আমি আল্লাহর কাছে একটা জিনিসই বললাম, আমার জীবনে যদি কোনো ভালো কিছু করে থাকি, তো সেই হিসাবে তুমি আমাকে করে দাও। তো আমি মনে করছি যে আল্লাহ যা করে যেটা ভালোর জন্যই করে। দেখেন আমি কিন্তু বাংলাদেশে এখনো আছি। আমি কিন্তু বাংলাদেশে এখনো আছি। এই বাংলাদেশেই আমি থাকি। যারা আমাকে থ্রেট করছে, বলছে যে তুমি এই দেশ থেকে চলে যাও। এই দেশ আমার। আমি কেন যাবো এই দেশ থেকে? আমি এই দেশের নাগরিক। কেন যাবো? অনেক যারা ধন্যবাদ আমাকে আপনাকে। থ্রেট দিছে, তারাই কিন্তু চলে গেছে। দেখেন, নাই কিন্তু তারাই গায়ে। তারাই দেশ থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে। কিন্তু আমি কিন্তু আছি এখানে। অনেক তো কি ধন্যবাদ হবে আপনাকে, বলেন? আমি অনেক ধন্যবাদ। হুম, দিন শেষে কিন্তু আমার একটু ক্ষতি হয়েছে যে আমার শিক্ষা জীবন আমি বিসিএস পরীক্ষা দিতাম। চাকরি হইতো বা সরকারি। এটা হয় নাই। আমি আর্থিক এবং সামাজিকভাবে ক্ষতি হইছি। কাছের মানুষগুলো এবং অনেকে পারিবারিক মানে ভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পারিবারিকভাবে বলতে আপনি আমার তো পারিবারিকভাবে অনেক বেশি বললামই যদি এলাকায় আমার বাড়িঘর পুড়ে দিছে, আমার ভাইয়ের বাচ্চার উপর যে আক্রমণ করছে। এটা তো বলছিলাম মনে হয় নাকি? হ্যাঁ, এটা বলেননি। আপনার ও বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে তো। আমার বাড়িঘর ওখানে আওয়ামী লীগের লোক পুড়ে ফেলছে। আমার ভাই সরকারি চাকরি করে, ওর বাইক পুড়ে দিছে। এবং আমার ভাইয়ের যে বাচ্চা ৩ বছরের, ও এইটা থেকে বুলিং এর থেকে শিকার যায় না। ৩ থেকে ৪ মাসের মতো আমার বাসায় কেউ থাকতে পারে না। লুকিয়ে ছিল সবাই। ঠিক আছে? আর আরেকটা বেশি বড় ঘটনা যেটা আমার যে ক্ষতি হয়েছে এটা না। আমার মা আমি জন্মের পরেই থেকে যে পর্দা করে। মানে খুবই ধার্মিক মানুষ। আপনি এলাকায় খবর নিলে জানতে পারবেন বা করবেন। মায়ের কোমর ভেঙে গেছে। মা এখন শারীরিকভাবে অসুস্থ। ঠিক আছে? এই অনেক ধন্যবাদ আপনাকে। বায়েজিদ, আপনি একটু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আ এই আমাদের সাথে কথা বলার জন্য। আপনার যে আপনার যে অভিব্যক্তি এটা আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। আমি আপনাকে রেখেই ২ টি কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। না আর কিছু বলবেন আপনি? আর কিছু হ্যাঁ, বলবেন আমি আপনি? আম হ্যাঁ, অবশ্যই কথা বলতে চাই। সেটা হলো যে হ্যালো? জি বলুন। সেটা হইলো আমি যে এই যে মামলা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার যে আছে তার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমি অপরাধী না হয়ে যারা চুরি করছে চোরকে চোর হিসাবে ধরিয়ে দিয়ে এবং আমি যে নিরপরাধী একটা মানুষ যে এতদিন জেল খাটলাম এবং আমারে যারা বিভিন্নভাবে মানসিকভাবে, শারীরিকভাবে লাঞ্ছিত করছে এবং যারা প্রশাসনে ছিল তারা এখনো আছে এবং তারা যে আমাকে একেবারে ভিলেন হিসেবে জাতির সামনে উপস্থাপন করবে। এদের আমি হুম, আইনের আওতায় দেখতে চাই এবং হুম, আমার যে মিথ্যা একটা মামলা যেটা আমাকে একটা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে। যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন একটা মামলা। যেটার হইলে যাবজ্জীবন এবং ফাঁসি। হুম, আপনি কি কল্পনা করতে পারেন? হুম। এই মামলা আমাকে দিয়েছে। এইটা থেকে আমি সসম্মানে যে আমি মুক্ত হতে পারি। ঠিক আছে? অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এটা আপনাকে। এটা আপনারা যারা আছেন, সাংবাদিকরা আছেন,
তখন তো এভাবে আমাকে নিয়েই হয় না। আপনারা এটা একটু বলবেন এবং জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। বাজিদ, আপনি থাকেন, লাইনে থাকেন। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। দর্শক, বায়েজিদের কথা শুনছি। বায়েজিদের মতো অনেককেই এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নির্যাতিত হতে দেখেছি, এবং এই বায়েজিদের মতো অনেককেই মিডিয়া ট্রায়ালের শিকার হতে দেখেছি। এই শেখ হাসিনা এবং তার দস্যু রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং লুটেরা আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা এরকম বায়েজিদের মতো নিরপরাধ মানুষকে মামলা দিয়ে, নির্যাতন করে, হামলা করে, আগুন দিয়ে হেনস্থা করেছে। আমি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার কাছে আমার অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার অনুরোধ, অবিলম্বে এই বায়েজিদকে সসম্মানে এই হাস্যকর রাষ্ট্রদ্রোহী মামলা থেকে মুক্তি দেওয়া হোক। এবং আমি দাবি করছি বায়েজিদকে, এই যে তার ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ দেওয়া হোক। সেই সঙ্গে এই যারা যেসব কর্মকর্তারা, যেসব পুলিশ কর্মকর্তা বায়েজিদকে একটা ভিলেন, যেটা উনি বললেন ভিলেন বানানোর চেষ্টা করেছেন, তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক। এবং দর্শক, আরেকটি জিনিস আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুষ্ট চক্ররা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দুষ্ট চক্ররা যখন কোন নিরপরাধ মানুষকে ক্যামেরা ট্রায়াল করে, আপনারা তাদের এই দুষ্ট চক্রের কণ্ঠে কণ্ঠ মেলাবেন না। বায়েজিদদেরকে বাঁচতে দিন। আপনারা যারা বায়েজিদের মতো নিরীহ মানুষ যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে বুলিং থেকে রক্ষা করুন, তাদেরকে বুলিং করবেন না। এবং যারা বুলিং করে বায়েজিদদেরকে, তাদেরকে আইনের মানে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিন, তাদেরকে প্রতিহত করুন। ঠিক আছে? সো আমি বিশ্বাস করি আজকের পর থেকে বায়েজিদের মতো এই নির্যাতিত মানুষকে কেউ বুলিং করবেন না। তার কারণ আমি মনে করি, কারণ যে ঘটনাটি ঘটেছিল সময়ের আগে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে তারা এই ব্রিজটি উদ্বোধন করার কারণে কাজ শেষ করতে পারেনি। এ কারণে অনেক নাট বল্টু তারা টাইট দিতে পারেনি। সো দর্শক, আমি মনে করি এই নিরপরাধ বায়েজিদকে বাঁচতে দিন। এবং আমি আবারও অনুরোধ করছি আইন উপদেষ্টাকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, বায়েজিদকে ডেকে নিন, ডেকে তার কাহিনী শুনুন এবং তার মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। বায়েজিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে আসার জন্য।